আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 12 এর পোটেনশিওমিটার সম্পর্কিত যে আগের ভিডিওটা দিয়েছিলাম, তো সেই পোটেনশিওমিটার সংক্রান্ত ভিডিও শেষে আমাদের একটা ক্যালকুলেশন বাকি ছিল যে কিভাবে একটা পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে কোনো কোষের অভ্যন্তরীণ রোধকে তোমার হচ্ছে সূক্ষ্মভাবে পরিমাপ করা যেতে পারে। তো তার আমরা আজকে বর্তনী চিত্র এঁকে ব্যাখ্যা করব এবং সূত্র নির্ণয় করব এবং সেই সূত্রের সাহায্যে কিভাবে অঙ্ক করতে হয় সেটাও আমি দেখাবো। তো দেখো, আমরা হেডিং দিচ্ছি পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে যন্ত্রের সাহায্যে যন্ত্রের সাহায্যে কোনো কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয়। কোনো কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয়। তো স্যার, কিভাবে কোনো কোষের অভ্যন্তরীণ রোধকে আপনি সূক্ষ্মভাবে পরিমাপ করে দিতে পারবেন? তো এখানে আমরা প্রথমেই আগে সূত্রটা লিখে নেব, ঠিক আছে? আগে সূত্রটা আমরা লিখে নেব, দিয়ে হচ্ছে আলটিমেট আমরা প্রুফ করে দেখিয়ে দেবো যে ব্যাপারটা কি ছিল আর কি। তো অভ্যন্তরীণ রোধ, ছোট হাতের আর, অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে, যেটাকে আমরা ছোট হাতের আর বলে ডাকি, সেটা হবে কি জানো না, ক্যাপিটাল আর ইন্টু L1 বাই L2 মাইনাস 1, ঠিক আছে? যেখানে L1 আর L2 কি সেটা আমি অবশ্যই বলবো। L1 হচ্ছে প্রথম ক্ষেত্রে নিস্পন্দ বিন্দুর দূরত্ব, L1 হচ্ছে প্রথম ক্ষেত্রে, L1 যেটা হচ্ছে 1 মো ক্ষেত্রে নিস্পন্দ বিন্দুর দূরত্ব, ঠিক আছে, নিস্পন্দ বিন্দুর দূরত্ব। আর L2 কি না, L2 হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে নিস্পন্দ বিন্দুর দূরত্ব, নিস্পন্দ বিন্দুর দূরত্ব, এবার তুমি আমাকে পরিষ্কার বলবে যে স্যার প্রথম ক্ষেত্রটা আবার কি জিনিস, সেখানে কিভাবে নিস্পন্দ অবস্থা পাওয়া যায় বা দূরত্বটা বা কিভাবে নির্ণয় করব? তুমি আমাকে বলবে দ্বিতীয় ক্ষেত্রে যে L2টা ধরছেন সেটাই বা কোথা থেকে এলো, কেন এলো, সবকিছু তুমি বুঝতে পারবে। আর ক্যাপিটাল আরটা কি না, ক্যাপিটাল আরটা একটা বাহ্যিক রোধ যেটা তোমাকে দ্বিতীয় ক্ষেত্রে ইন্ট্রোডিউস করতে হবে আর কি। না সবগুলোই কিন্তু তোমরা এখন ধোঁয়াশার মধ্যে আছো যে যে স্যার কি বলতে চলেছেন, সূত্রটা নাই হলো। এই আটটা বেসিক্যালি কি না, আটটা হচ্ছে বাহ্যিক রোধ, বাহ্যিক রোধ, ঠিক আছে? তো এই সূত্রটা দিয়ে অঙ্ক পড়ে পরীক্ষায়, ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামেও সূত্রটা দিয়ে অঙ্ক পড়ে। তো সূত্রটা আমি লিখিয়ে দিলাম, এবারে আমরা এই সূত্রটার প্রমাণ করতে চলেছি। দেখো, এখানে কিন্তু পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে তোমাকে দুটো বর্তনী চিত্র, কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করার জন্য দুটো বর্তনী চিত্র অঙ্কন করতে হবে। তো তার মধ্যে প্রথম চিত্রটা যেটা খুবই পরিচিত, সেই চিত্রটা আমি ধরো আঁকছি। এটা হচ্ছে কি কি আমার সিম্পল সার্কিট অফ পোটেনশিওমিটার, ঠিক আছে? এটা আমার নোন ভ্যালু অফ ব্যাটারি, যেটা কিন্তু পোটেনশিওমিটার তার এবি এর সঙ্গে লাগানো থাকে, এটা এ এটা বি, এবি তারের সঙ্গে লাগানো থাকে, যেখানে এবি দৈর্ঘ্যটা তোমরা সবাই জানো ক্যাপিটাল এল। আচ্ছা, এই যে টোটাল পোটেনশিওমিটার তারটা যেটা রোধ, সেটাকে আর এবি দিয়ে আমরা এই মুহূর্তে ডেজিগনেট করছি, আর এবি দিয়ে ডেজিগনেট করছি, আর এবি, ঠিক আছে? তো আমি ধরো একটা কোষের অভ্যন্তরীণ রোধ পরিমাপ করব, তো সেই কোষটাকে লাগানোর আমি নিয়ম বলেছিলাম। তো এইটা কি আছে, পজিটিভ আছে, তো এখানটা এই দিকটাও পজিটিভ ভেবে আমাকে লাগাতে হবে এবং তার সঙ্গে গ্যালভানোমিটার লাগাতে হবে এবং আমাকে জকি লাগিয়ে নিস্পন্দ অবস্থা খুঁজতে হবে। মানে যে কোষটার আমি অভ্যন্তরীণ রোধ মাপবো তার তড়িৎচালক বল ই এবং ছোট হাতের আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে? তো এই বর্তনীটাতে আমি নিস্পন্দ বিন্দু দূরত্ব ধরে নিচ্ছি যে প্রথম ক্ষেত্রে যে চিত্রটা সেটা হচ্ছে L1, আমি L1 দূরত্বে নিস্পন্দ বিন্দুটা পেয়েছি। এটাই হচ্ছে প্রথম ক্ষেত্রের চিত্র, যা কিন্তু আগে আমরা করে ফেলেছি কোনো কোষের তড়িৎচালক বল নির্ণয় করার জন্য যে বর্তনীটা হয় সেটাই আমরা এঁকেছি। তো এখানে আমরা ফটাফট কি লিখে দিতে পারি না, E সমান V/L ইন্টু L1, যা কিন্তু আমরা আগে করে ফেলেছি। এটা ইকুয়েশন নাম্বার 1 দিচ্ছি, এই সূত্রটা কিন্তু আমরা আগে করে ফেলেছি। কিভাবে এলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আগের ভিডিওটাতে সুন্দর করা আছে। তো এখানে তুমি ফান্ডাটা বোঝো। তো
প্রতিমিত অবস্থায়, ঠিক আছে, বা নিস্পন্দ অবস্থায় কি হয়, গ্যালভানোমিটার তথা এই সেলটার মধ্য দিয়ে কোনো কারেন্ট যায় না, নো কারেন্ট, নো কারেন্ট। এই যে এই ব্রাঞ্চটাতে, নিচের ব্রাঞ্চটাতে, এই নিচের ব্রাঞ্চটাতে কোনো কারেন্ট যাচ্ছে না, নিচের ব্রাঞ্চটাতে কোনো প্রকার কারেন্ট কিন্তু যায়নি। যদি কারেন্ট না যায়, তুমি বলো কোষের অভ্যন্তরীণ রোধ আছে ঠিকই, কিন্তু কারেন্ট না যাওয়ার কারণে কোষের যে নষ্ট ভোল্ট মানে আই ইন্টু ছোট হাতের আর, সেটা কিন্তু ধরা পড়ছে না। কেন ধরা পড়ছে না? না স্যার, এই তো কারেন্ট তো যায়নি কোষের মধ্য দিয়ে। হাজার থাকতে পারে আপনার কোষের অভ্যন্তরীণ রোধ, তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ থাকলেও যেহেতু কারেন্ট যায়নি, সে কিন্তু কোনো ধরনের বিভব পতন ঘটাবে না। আর বিভব পতন যদি না ঘটায়, তাহলে কিন্তু এই যে আর অর্থাৎ ছোট হাতের আর অর্থাৎ কোষের অভ্যন্তরীণ রোধটা কিন্তু ক্যালকুলেশনে ইনক্লুড হচ্ছে না। মানে ছোট হাতের আরটা কিন্তু এই বর্তনীতে ধরা পড়ছে না। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? আমি সুন্দরভাবে বললাম যে যেহেতু নিস্পন্দ অবস্থায় গ্যালভানোমিটার তথা এই সেল অর্থাৎ কোষের মধ্য দিয়ে কোনো প্রকার তড়িৎ প্রবাহ ঘটছে না, তাই এই সূত্রতে বা এর এর যে আমি যে থিওরি বলেছি, এখানে আমি কি দেখব না, কোষের মধ্য দিয়ে কারেন্ট না যাওয়ার কারণে কোষের অভ্যন্তরীণ বিভব পতন শূন্য, অর্থাৎ কোষের অভ্যন্তরীণ রোধ থাকা সত্ত্বেও যেহেতু তড়িৎ প্রবাহ যাচ্ছে না, তাই কিন্তু কোনো রকম বিভব প্রভেদ তোমার হচ্ছে পতন ঘটছে না, কোনো রকম অভ্যন্তরীণ রোধের জন্য বিভব পতন ঘটছে না। তাহলে এখান থেকে একটা প্রসঙ্গত জিনিস উল্লেখ আমি করে দিই। তাহলে দেখো, এটাই হচ্ছে সুটেবল প্রসেস। এই পদ্ধতিতে কি হচ্ছে, কোনো কোষের তড়িৎচালক বলকে তো অ্যাকুরেট ভাবে মাপা যাচ্ছে, যেখানে কোনো রকম অভ্যন্তরীণ বিভব পতন ঘটছে না। কেন কি, নিস্পন্দ অবস্থায় সেল তথা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। ফলে এক কথায় কি হচ্ছে, যে এই সূত্র বা এই যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে তোমার হচ্ছে কোষের তড়িৎচালক বলকে তুমি অ্যাকুরেট ভাবে মেপে নিতে পারছো। ওই জন্য বলা হয় কি, যে পোটেনশিওমিটার যন্ত্রই হচ্ছে সব থেকে বেশি কি বলবো উত্তম, যার সাহায্যে তোমার হচ্ছে কোষের তড়িৎচালক বলকে সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। কিন্তু কেন ভোল্টমিটার দিয়ে পরিমাপ করা যায় না, তুমি একটু ভালো করে লক্ষ্য করে দেখো। আমি এটাকে এখানে এক্সট্রা কিছু আঁকছি। ধরো এটা একটা সেল, সেলের হচ্ছে অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর আছে। তুমি এটাকে একটা ভোল্টমিটার দিয়ে তুমি ধরো তড়িৎচালক বল মাপবে বলছো। তো আমি বলেছি যে বাস্তবে যে সমস্ত ভোল্টমিটার গুলো ব্যবহার করা হয়, তার রোধ কিন্তু অসীম কিন্তু নয়, রোধ বেশি কিন্তু অসীম মানে নয়। তাহলে রোধ বেশি হওয়ার কারণে কিছু না কিছু কারেন্ট তৈরি হবে, সেই কারেন্টটা কি হবে, ভোল্টমিটার তথা সেলের মধ্য দিয়ে যাবে। তো সেলের মধ্য দিয়ে যাওয়ার কারণে এই সেলের ভেতরে কি হবে, আই ইন্টু আর, এই যে মেন কারেন্ট যেটা জেনারেট হলো আই ইন্টু আর অনুযায়ী বিভব পতন ঘটবে। বিভব পতন ঘটার পর যে ব্যাটারির দুই প্রান্তে যেটা হাজির হয়ে থাকবে, সেটা হবে কি, ই মাইনাস আইআর। সেই ই মাইনাস আইআরটাই কি হবে না, ভোল্টমিটারের পার্ট। তা দেখো, ভোল্টমিটারের পাঠে আমি দেখতে পাচ্ছি কি, তড়িৎচালক বল অপেক্ষা কম একটা মান। কেন কম একটা মান হচ্ছে না, তড়িৎ প্রবাহ যাওয়ার জন্য কোষের অভ্যন্তরীণ রোধ থাকার জন্য একটা নষ্ট ভোল্ট হয়ে যায় বা নষ্ট ভোল্ট থেকে যায়। সেই নষ্ট ভোল্টটাই কি করে, কোষের তড়িৎচালক বল থেকে বিয়োগ হয়ে তোমার হচ্ছে কোষের দুই প্রান্ত তথা ভোল্টমিটারের দুই প্রান্তে গিয়ে হাজির হয়। বোঝানো? তো এই কোশ্চেনটা তোমার পরীক্ষায় পড়ে যে কেন পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে কোনো কোষের তড়িৎচালক বলকে সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়, কেন ভোল্টমিটারের সাহায্যে পরিমাপ করা যায় না, সেটাও আমি নোটসে উল্লেখ করে দিচ্ছি। তোমাদের এটা বইয়ে হটসে আছে, সে হটস থেকে সেটা তুমি মুখস্থ করবে। আমি যেটা বোঝালাম সেটাই কিন্তু লেখা আছে। তো এটা আমরা এখন তো কোষের অভ্যন্তরীণ রোধ মাপবো, তো এটা আমরা এখন বাদ দিলাম। না স্যার, এরপরে আপনি পরিষ্কার করে জানান যে ঠিক আছে, এই বর্তনীটা আমাদের চেনা পরিচিত। তো নিস্পন্দ অবস্থায় স্যার এখানে যেহেতু কোষ অর্থাৎ গ্যালভানোমিটার, কোষ তথা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, ফলে কি হচ্ছে না, কোষের অভ্যন্তরীণ রোধ ঠিক আছে কিন্তু ক্যালকুলেশনে কিন্তু ইনক্লুড হচ্ছে না, ধরা পড়ছে না। হ্যাঁ স্যার, এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে করে কোষের অভ্যন্তরীণ রোধটা অর্থাৎ ছোট হাতের আরটা ইনক্লুড হয়, এবং অর্থাৎ আমি বলতে চাইছি যেমন হচ্ছে ক্যালকুলেশনে ধরা পড়ে। তো সেই ব্যবস্থাটাই আমরা করছি। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে সার্কিট, এটা হচ্ছে ওয়ান মো ক্ষেত্রে। এবারে দ্বিতীয় ক্ষেত্রে আমি সার্কিটটা এখানে আঁকছি। দ্বিতীয় ক্ষেত্রে তো একটা জিনিস, দ্বিতীয় ক্ষেত্রে বর্তনীটা আমি আঁকবো, অবশ্যই আঁকবো, তার আগে একটা জিনিস বলে দিচ্ছি
এই সূত্রটার একটু ফিলিংসটা ক্রিয়েট করতে হবে। এই সূত্রটাতে তুমি কি দেখতে পাচ্ছ যে যদি নিস্পন্দ অবস্থায় L1 বা L2 বা L3 যে ডিস্টেন্সে হোক না কেন, যে কোষের যে তড়িৎচালক বল, ঠিক আছে, এখানে যে তড়িৎচালক বল অর্থাৎ এই দুই প্রান্তে এই যে এই দুই বিন্দুর যে বিভব, এটাই তো এখন কোষের তড়িৎচালক বল, ঠিক আছে, কেন কি এখানে অভ্যন্তরীণ বিভব পতন হচ্ছে না। তো এই যে দুই বিন্দুর বিভব কি হয়ে যাবে, দুই বিন্দুর বিভব হচ্ছে এই যে এই সূত্র অনুযায়ী ফরম্যাট নেবে, মানে V/L ইন্টু যে নিষ্পন্দ বিন্দুর দূরত্ব সেই অনুযায়ী ফরম্যাটটা নেবে, ঠিক আছে, বোঝাতে পারলাম যে এই সূত্রটার ফিলিংসটা কি। এই সূত্রটার ফিলিংস হচ্ছে যে সেলটা লাগানো থাকবে তার দুই প্রান্তে বিভব প্রভেদটা কি হবে না, এই যে তোমার হচ্ছে পোটেনশিওমিটার যন্ত্রে থাকা বিভব ডিভাইডেড বাই দৈর্ঘ্য ইনটু নিষ্পন্দ বিন্দুর দূরত্ব, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি, ঠিক আছে। এটা জাস্ট তোমাদেরকে একটা সেন্সিংটা শেখালাম, এটা জাস্ট তোমাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। নিষ্পন্দ বিন্দুর দূরত্ব চেঞ্জ হয়ে গেলে এখানে L1 আছে, কিছুক্ষণ পরে ধরে L2 হবে, তাহলে সূত্রটা এখানে L2 হবে, এটাই আমি বোঝালাম আর। তো এখন স্যার দ্বিতীয় ক্ষেত্রে যে ছবিটা আঁকবেন সেই ছবিটাতে কি এই যে কোষের অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আরটা ধরা পড়বে? হ্যাঁ, ক্যালকুলেশনে ইনক্লুড হবে। কিভাবে হবে দেখাচ্ছি। তো একই রকম বর্তনী আমরা আঁকতে চলেছি, শুধু জাস্ট স্লাইডলি আমরা একটু কিছু চেঞ্জ করব। একটু ভালো করে দেখো স্যার, একই তো এঁকে দিলেন, এটা যা ছিল এটা তাই ছিল, একই তো এঁকে দিলেন। দেখো এখন আঁকা কমপ্লিট হয়নি। তো এরপরে যেটা করতে হয়, একটা বাহ্যিক রোধ ক্যাপিটাল আর কে তোমাকে এই কোষের সমান্তরালে যুক্ত করে দিতে হয়। আই রিপিট এগেন, একটা বাহ্যিক রোধ ক্যাপিটাল আর কে এই যে যে কোষটার তুমি অভ্যন্তরীণ রোধ মাপবে তার সমান্তরালে তোমাকে কিন্তু অ্যাড করে দিতে হবে। তো অ্যাড করে দিলাম। দেখো শুধু কোষটার সঙ্গে কোষটার সমান্তরাল, এটা হচ্ছে ক্যাপিটাল আর। তো এবারে আমি নিষ্পন্দ বিন্দু খুঁজবো, ওই জকিটাকে সরি সরি ধরো আমি নিষ্পন্দ বিন্দু খুঁজলাম হচ্ছে L2 দূরত্বে। তো এখন তুমি বলো যে এখন গ্যালভানোমিটারে নিষ্পন্দ বিন্দু কে শো করে? নিষ্পন্দ বিন্দু তুমি কোথা থেকে বুঝতে পারো না, গ্যালভানোমিটারের কাঁটার নড়ন চড়ন যদি না হয় তবেই তুমি বলো তো নিষ্পন্দ বিন্দু। তো এই L2 দূরত্বে তুমি নিষ্পন্দ বিন্দু পেয়েছো, তার মানে কি প্রমাণ হচ্ছে যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে না ঠিকই, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, এই যে সেলটা, এই সেলটা কিন্তু কিন্তু কি করবে, কারেন্ট একটা ক্রিয়েট করবে, ঠিক না বেঠিক? এই সেলটা নিচেওয়ালা সার্কিটে কিন্তু একটা কারেন্ট ক্রিয়েট করবে। সেই কারেন্টটা কত না, ধরে নিচ্ছি ছোট হাতের আই, তো ছোট হাতের আই সমান কি হবে, ই ডিভাইডেড বাই আর প্লাস আর। আশা করি বোঝাতে পারছি, আশা করি আমি বোঝাতে পারছি, তাই না? নিষ্পন্দ অবস্থায় এই যে এখানে যে মেন কারেন্ট ক্রিয়েট হয়েছে, যেটা কিনা ক্যাপিটাল আই মেন কারেন্টের কথা বলছি, সেটা এই পাতলিগুলি নিয়ে হ্যাঁ এই এবি তারের মধ্য দিয়ে হ্যাঁ এরকম করে সে প্রপাগেট করে যাবে, ঠিক আছে, উপরওয়ালা সার্কিটে মানে পোটেনশিওমিটার ওয়ালা সার্কিটে, ঠিক আছে। কিন্তু এইখানে যে নিচেরওয়ালা সার্কিট যেখানে আমি আরটাকে ক্যাপিটাল আরটাকে এই কোষটার সমান্তরালে অ্যাড করেছি, সে তো একটা কারেন্ট জেনারেট করবে। সেই কারেন্টটা কোন সার্কিটে অ্যাভেলেবেল হয়ে যাবে, নিচেরওয়ালা সার্কিটে অ্যাভেলেবেল হয়ে যাবে, এবং সেই কারেন্টের ভ্যালু কত দেখেছি এটা তোমরা জানো নিশ্চয়ই। তো এই কারেন্ট যাওয়ার কারণেই কি হবে, এই সেলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার কারণে সেলের দুই প্রান্তের বিভব প্রভেদ কমে যাবে ই এর থেকে। কেন কমে যাবে স্যার না, এখন তো সেলের দুই প্রান্তে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাওয়ার ফলে কি হবে, এর সেলের দুই প্রান্তে কি হবে, একটি বিভব প্রভেদ তৈরি হবে, যা কিনা কোষের তড়িৎ চালক বল অপেক্ষা কম। সেই তড়িৎ ধরে ধরে নিচ্ছি সেই বিভবটা আমি ভি ভি ড্যাশ ভি ড্যাশ ভি ড্যাশ সমান কি হবে, ই মাইনাস, বলো, ই মাইনাস ছোট হাতের আই ইন্টু আর। হবে না? এই যে আই কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য ই মাইনাস আই আর হবে না? অবশ্যই হবে। তো তাহলে স্যার এই ভিডেসটা কি লেখা যেতে পারে? এই ভিডেসটা কি, এই ভিডেসটা হচ্ছে এই যে তোমার কোষটার দুই প্রান্তের বিভব প্রভেদ, তাই না? তো সেইটাকে আমি কিভাবে মেজারমেন্ট করতে পারি, যেহেতু নিষ্পন্দ বিন্দুর দূরত্ব L2, দেখো তো আমি ভি ড্যাশের জায়গায় আমি লিখতে পারি নাকি ভি বাই ক্যাপিটাল এল, যেখানে এটা ভি
ইন্টু এল টু লেখা যাবে না? এই যে ফরম্যাট আমি যেটাই বললাম প্রথমে এটা বোঝালাম যে এখানে কোষের দুই প্রান্তে বিভব প্রভেদকে কিভাবে লেখা যায় না ভি বাই ক্যাপিটাল এল ইন্টু এখানে নিষ্পন্দ বিন্দুর দূরত্ব এল ওয়ান। তো সেভাবেই লিখেছি এটা, হ্যাঁ কি না? সেটা সমান কি হবে? সেটা সমান হবে ই মাইনাস আই এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তো এটা কমন নিচ্ছি। বোঝাতে পেরেছি? এবারে করণীয় কি হবে? এই যে ক্যাপিটাল ই, এই ক্যাপিটাল ই এর ভ্যালুটা তো আমি 1 নম্বর থেকে পুট করে ওখানে বসিয়ে দিতে পারি, ঠিক আছে? তো ফ্রম ইকুয়েশন 1 ভি বাই ক্যাপিটাল এল ইন্টু এল টু সমান হচ্ছে ই এর ভ্যালু হচ্ছে ভি বাই ক্যাপিটাল এল এল ওয়ান আর ডিভাইডেড বাই আর প্লাস ছোট হাতের আর। তো বেসিক্যালি ভি বাই এল কেটে যাচ্ছে, তো এক কাজ করব আমি ক্যাপিটাল আর প্লাস আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর সমান হচ্ছে এল ওয়ান বাই এল টু, এবং এখান থেকে তুমি অতি অবশ্যই দেখতে পাবে ছোট হাতের আর সমান ক্যাপিটাল আর ইন্টু এল ওয়ান বাই এল টু মাইনাস ওয়ান। এখানে দেখো একটা বিশাল আন্ডারস্ট্যান্ডিং আছে। কি আন্ডারস্ট্যান্ডিং আছে? যে দেখো প্রথম ক্ষেত্রে নিষ্পন্দ বিন্দুর দূরত্বটা বেশি হবে। কেন বেশি হবে? না প্রথম ক্ষেত্রে শুধু সেলই ছিল, সেলের সঙ্গে কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্স ছিল না। তো প্রথম ক্ষেত্রে যেটা নিষ্পন্দ বিন্দু তৈরি হবে সেটা অবশ্যই এই সেলের তড়িৎচালক বলের জন্য তৈরি হবে এবং যেটা কিনা বেশি হবে। দ্বিতীয় ক্ষেত্রে কেন কম হয়ে যাচ্ছে? না দ্বিতীয় ক্ষেত্রে তো যে নিষ্পন্দ বিন্দুটা তৈরি হচ্ছে সেটা কি মাপছে? সেটা কিন্তু তড়িৎচালক বল পুরোটা মাপছে না, সেটা মাপছে তড়িৎচালক বল মাইনাস আইআর। এই যে এটা মাপছে ই মাইনাস আইআর, যে কারণে এখানে নিষ্পন্দ বিন্দুর দূরত্বটা কম হয়েছে, সেইভাবে আঁকা হয়েছে। নোটসও কিন্তু সেভাবে আঁকা হয়েছে। তো এই গেল থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। তো এই থিওরিটিক্যাল অ্যাপ্রোচ ধরে শুধুমাত্র এই সূত্রটা ব্যবহার করে তুমি প্রবলেম সেট 1 এর কিন্তু 6 আর 7 দাগের অঙ্কটা ইজিলি করতে পারবে। প্রবলেম সেট 1 এর 6 আর 7 এই দুটো অঙ্ক তুমি শুধু মান বসাবে, আর কিছু না, শুধু মান বসাবে। প্রথম ক্ষেত্রে নিষ্পন্দ বিন্দু দিয়ে দিয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে এই বাহ্যিক রোধটা যুক্ত করেছে কত সেটাও বলে দিয়েছে, দিয়ে নিষ্পন্দ বিন্দু যেটা তৈরি হয়েছে সেটাও দিয়ে দিয়েছে, যেটা কিনা কম, প্রথম ক্ষেত্রের থেকে কম হবে আর কি। প্রথম ক্ষেত্রে নিষ্পন্দ বিন্দুর দূরত্ব বেশি হবে, দ্বিতীয় ক্ষেত্রে নিষ্পন্দ বিন্দুর দূরত্ব কম হবে। তো শুধু মানগুলো বসিয়ে দিলে সুন্দর হয়ে যাবে। তো এরপরে আমরা যেটা করব, দেখো আমাদের থিওরি সব কভার হয়ে গেল। এরপরে আমরা কি করব, যে প্রবলেম সেট 1 আর 2 এ যাদের যাদের যে অঙ্কগুলো অসুবিধা আছে সেগুলো আমরা করব। দেখো অসুবিধা হয়েছে কিছু কিছু অঙ্কে, শুধুমাত্র অঙ্কগুলো ভুল দেওয়া আছে বলে বইয়ে উত্তর মিলেনি, শুধুমাত্র ভুল দেওয়া আছে বলে, ঠিক আছে? যে কারণে অনেকে বলছে যে স্যার উত্তর মিলেনি কি হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি ওরা অঙ্কগুলো ঠিকই করছে, বাট বইয়ে কিন্তু অঙ্কগুলো ডেটাগুলো ভুল দেওয়া আছে বলে তোমাদের উত্তরগুলো মিলেনি। তো তোমরা একটু লক্ষ্য করে দেখবে আমার নোটসের 35 থেকে 38 বা 39 পেজ পর্যন্ত অনেক অঙ্ক করে দেওয়া আছে, অনেক পরপর অনেক অঙ্ক করে দেওয়া আছে। বেসিক্যালি যেগুলো ভুল সেগুলোর উপরই ফোকাস করে দেওয়া আছে। তো তার মধ্যে থেকে আমি 2-3টে অঙ্ক তোমাদের প্রবলেম সেটে অনেকে বলেছে, তার মধ্যে থেকে 2-3টে অঙ্ক আমরা এই ভিডিওতে করে দেখাবো, দিয়ে অফিসিয়ালি এই চ্যাপ্টারটা আমরা শেষ করব, দিয়ে পরবর্তী চ্যাপ্টারে আমরা যাব। তার জন্য নোটস আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো এখন আমরা আপাতত বোর্ডে দুটো অঙ্ক তুলেছি, মানে করব। একটা হচ্ছে প্রবলেম সেট 1 এর 4 দাগের অঙ্কটা, যেটা নিয়ে অনেকের কনফিউশন হয়েছে, বইয়ে অতি অবশ্যই ভুল দেওয়া আছে। কি ভুল? না শুধু ব্যাটারির পোলারিটিটা যেগুলো দেওয়া আছে সেটা ভুল দেওয়া আছে। তো আন্ডারস্ট্যান্ডিং করে অঙ্ক করতে হয়। আর করবো কি প্রবলেম সেট 2 এর 3 দাগের অঙ্কটা, ওটারও একটু ভুল আছে। তো ডেটাগুলো ঠিক করেনি বইয়ে অথরিটি, তো আমি কিন্তু ডেটাগুলো ঠিক করে কিভাবে উত্তর মিলে তার জন্যই আমরা ডেটাগুলো ঠিক করে দিই। তো এই অঙ্কটাতে একটু দেখো, প্রবলেম সেট 1 এর 4 দাগের নতুন বইয়ের অঙ্ক বলছি। তো 4 দাগের অঙ্ক যেটা দেওয়া আছে, বলছে একটা পোটেনশিওমিটার যন্ত্রটাকে আমি যদি এ আর বি বিন্দুর মধ্যে লাগাই তাহলে নিষ্পন্দ বিন্দুর দৈর্ঘ্য পাই 3 মিটার, মানে L1 যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3 মিটার, ঠিক আছে? দিয়ে তারপরে বলছে যদি
এ আর সি বিন্দুর মধ্যে লাগাই তাহলে কিন্তু পাচ্ছি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব, সেটা হচ্ছে 1 মিটার। ঠিক আছে, তো তাহলে কিন্তু আমাকে প্রশ্ন করেছে E1 E2 অনুপাত কত। দেখো আমি বলেছিলাম পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে দুটি কোষের তড়িৎচালক বলের মানে কি করা যায় না, তড়িৎচালক বলের অনুপাতকে নির্ণয় করা যায়, আমরা বলেছিলাম তুলনা করা যায়। তো এখন তোমাকে একটু বুঝে সুঝে অঙ্ক করতে হবে, ভালো করে তুমি দেখো। যখন তুমি এ আর বি বিন্দুর মধ্যে ওই পোটেনশিওমিটারটাকে লাগাবে, তখন শুধু এ আর বি বিন্দুর মধ্যে একটা সেল কানেক্টেড হচ্ছে এবং সেই সেলটার তড়িৎচালক বল কত E1, তাহলে পোটেনশিওমিটার যন্ত্রটা কি মাপছে না E1টাকে মাপছে। তো আমরা এই সূত্রটা পড়েছিলাম, দেখো অ্যাপ্লিকেশন অফ পোটেনশিওমিটারে E প্রপোর্শনাল টু L পড়েছিলাম কি পড়ি, অবশ্যই পড়েছিলাম। তো এখানে অনুপাত আমি নেব, ঠিক আছে, উমুক বাই তুসুক সমান উমুক বাই তুসুক, এই ফরম্যাট আমি নেব। তো প্রথমে যখন এবির মধ্যে রাখা হচ্ছে তখন শুধু কি মাপছে না স্যার E1 মাপছে, তার করসপন্ডিং তোমার নিষ্পন্দ বিন্দুর দূরত্ব কত হচ্ছে না স্যার 3 মিটার। তার মানে প্রথমেই যেটা হয়ে যাবে E1 মাপছে, তার জন্য করসপন্ডিং নিষ্পন্দ বিন্দু হচ্ছে L1 হইতে। তারপরে যখন এ আর সি বিন্দুর মধ্যে অ্যাটাচমেন্ট হচ্ছে, ভালো করে ভেবে দেখো, যখন এ আর সি বিন্দুর মধ্যে অ্যাটাচমেন্ট হচ্ছে তখন এই দুটো সেলের ইএমএফ কিন্তু মেজারমেন্ট হবে, কিন্তু কি ইএমএফ না তুল্য তড়িৎচালক বল মেজারমেন্ট হবে। কেন তুল্য তড়িৎচালক বল মেজারমেন্ট হবে, দেখো এই দুটো সেল কিভাবে লাগানো আছে তা অনুযায়ী তো তুল্য তড়িৎচালক বল হয়। তুমি আমাকে একটা সিম্পল প্রশ্নের উত্তর দাও, এটা ধরো 3 ভোল্ট আর এটা ধরো 2 ভোল্ট, তো মোট তুল্য তড়িৎচালক বল কত না স্যার সেলগুলো একই দিকে লাগানো আছে, তো এখানে তুল্য তড়িৎচালক বল হচ্ছে 5 ভোল্ট হবে কি হবে না। কিন্তু যদি এরকম কাহিনী থাকে, এখানে সেলগুলো কি একই দিকে লাগানো আছে, এই সেলটা যে দিকে লাগানো আছে এই সেলটা উল্টো দিকে লাগানো আছে, তাহলে এক্ষেত্রে তুল্য তড়িৎচালক বল কত হবে না স্যার 3 - 2 = 1 ভোল্ট হবে। ঠিক না বেটি, না না? তো সেটা একটু লক্ষ্য করো, এখানে বইয়ে যেটা দেওয়া আছে সেটা একটু ভুল দেওয়া আছে। হ্যাঁ, বইয়ে এখানে দুটো পোলারিটি একই দিকে করেছে, যদি একই দিকে হয় তাহলে উত্তর মিলবে না। তো পোলারিটি E2টা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করেই আমি করেছি, দেখতে পাচ্ছ কি ভুল কি ঠিক আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এখন তাহলে বলো, তাহলে এ আর সি বিন্দুর মধ্যে যদি অ্যাটাচমেন্ট হয় তাহলে ওই পোটেনশিওমিটারটা কি মাপছে, E1 + E2 না E1 - E2? ধরতে পেরেছো নিশ্চয়ই, যেহেতু বিপরীত দিকে লাগানো আছে কি মাপবে E1 - E2 মাপবে, তাই না? যদি একই দিকে লাগানো হতো তাহলে কি মাপতো E1 + E2 মাপতো। বুঝতে পারলো? তাহলে যেহেতু বিপরীত দিকে লাগানো আছে তাহলে কি মাপবে ডিভাইডেড বাই E1 - E2, এটার জন্য করসপন্ডিং L2 নিষ্পন্দ বিন্দু হয়েছে। দেখো, আরে খেপা ওই জন্যই তো 1 মিটার হচ্ছে, কমে যাচ্ছে। কেন কি, যখন পোলারিটি চেঞ্জ থাকবে তখন তুল্য তড়িৎচালক বলটা তো কমে যাবে, তাই না? ওই জন্য তো নিষ্পন্দ বিন্দুর দূরত্বও কমে যাচ্ছে, এটা তো বোঝা উচিত। যদি একই পোলারিটি হয় দ্বিতীয় ক্ষেত্রে নিষ্পন্দ বিন্দুটা 3 মিটারের থেকে বেশি হতো। বইয়ে কি সেই ডেটাটা দেওয়া আছে? সেই ডেটাটা তো দেওয়া নাই, বইয়ের ডেটাটা কি দেওয়া আছে প্রথম ক্ষেত্রে 3 মিটার যখন এ আর বি বিন্দুর মধ্যে লাগানো হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে কত এ আর সি বিন্দুর মধ্যে যখন লাগানো হচ্ছে তখন দেওয়া আছে 1 মিটার। তাহলে বুঝে নিতে হবে এই দুটো ব্যাটারি কিন্তু অপোজিটে লাগানো হতো, কিন্তু বইয়ে সেটা ভুল করে একই দিকে করে দিয়েছে, তাই না? ব্যাস, এরপরে তোমরা নিজেরা করবে। এটা হয়ে যাবে E1 / E1 - E2, এটা হয়ে যাবে 3/1। তো কোনাকুনি গুণ করার পর যেটা বেরোবে E1 = E2 যেটা বেরোবে করবে আর কি, চেক করবে 3:2। তাহলে একটা অঙ্ক করিয়ে দিলাম। আচ্ছা, প্রবলেম সেট 3 সরি 2 এর 3 এর দাগের অঙ্কটা, এটা কিন্তু নোটসে করে দেওয়া আছে, কিন্তু নোটসে একটা জায়গায় কারেকশন করে দেওয়া আছে। তো এই অঙ্কটা একটু আমি পড়ে দেখছি। বলছে একটা পোটেনশিওমিটার তার আছে, ঠিক আছে, পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে। তো ওই পোটেনশিওমিটার তারের দুই প্রান্তে একটা 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট ব্যাটারি লাগানো আছে। তো ওইখানে ভুলটা আছে, 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট ব্যাটারি হবে না, ওটা কত হবে তবে উত্তর মিলবে, ওটা হবে 1.8 ভোল্ট। আমি করে দেখাচ্ছি।
এটি হবে, এটি হবে, এটা এবি পোটেনশিওমিটার তার, ঠিক আছে, এবি পোটেনশিওমিটার তার, এর দুই প্রান্তে বয়ে দেওয়া আছে 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট। কিন্তু না, 2 ভোল্ট হলে উত্তর মিলবে না। তখন তুমি বলবে স্যার কিছু জানেনি, উত্তর মিলাতে পারেনি। উত্তর তো মিলবে না, ডেটাই যদি ভুল থাকে কি করে উত্তর মিলবে? থোড়ি না তুমি জানতে পারবে পরীক্ষার হলে ধরো 2 ভোল্টই দিয়ে দিল, তো যেরকম দেওয়া আছে তুমি সেভাবেই করে আসবে, তাই না? কনফিডেন্টলি করে আসবে। তোমার কি মনে থাকবে যে 4 বই ওটা তোমার হচ্ছে 3:2 বা যাই হোক উত্তর দেওয়া ছিল, তাই না? তো কিছু জায়গায় কনফিডেন্স নিয়ে আসতে হবে। তো শুধুমাত্র উত্তর মিলানোর জন্য আমরা কিন্তু ডেটাটা কারেকশন করছি, ঠিক আছে? তো এটা 1.8 ভোল্ট হবে। তোমরা সবাই ঠিক করবে, নোটসও আছে। নোটস এটা আমার 38 নাম্বার পেজে আছে, দেখবে। তো এখানে কি বলছে না, এ আর কোন একটা বিন্দু সি, এই দুটো বিন্দুর মধ্যে একটা অসীম রোধের ভোল্টমিটার লাগানো হয়েছে। অসীম রোধ মানে আইডিয়াল ভোল্টমিটার, ঠিক আছে? তো আইডিয়াল ভোল্টমিটারের রোধ কি হয়? অসীম হয়। আর যদি রোধ অসীম হয় তাহলে ওর মধ্য দিয়ে কোনো কিন্তু প্রবাহ যাবে না। তাহলে দেখো, যেটা মেন প্রবাহ, যেটা মূল প্রবাহ, সেটা হচ্ছে এই তার বেয়ে কিন্তু চলে যাবে, হ্যাঁ কি না? এই তার বেয়ে কিন্তু চলে যাবে, ভোল্টমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট কিন্তু যাবে না। হ্যাঁ কি স্যার? হ্যাঁ কি না বলো? যাবে না। এতে করে এতে করে ভোল্টমিটারে যেটা পার দিয়েছে 0.72 ভোল্ট, এটা দিয়েছে ওরা। ভোল্টমিটার তো অবশ্যই রোধের দুই প্রান্তের বিভব প্রভেদকে মাপে। তাহলে একটু ভেবে দেখো তো, এই ব্যাটারিটা কত ভোল্টের? 1.8 ভোল্টের। এ কত ভোল্টমিটার কত মাপছে? না স্যার 0.72। তাহলে বাকি কত আছে? বাকি ভোল্টেজটা কত আছে? বাকি ভোল্টেজটা কত আছে? না স্যার 1.8 মাইনাস 0.72 মানে কত হবে? 1.08 ভোল্ট। হবে কি হবে না? হবে তো? তুমি ধরে নাও এই দৈর্ঘ্যটা L1, তাহলে বাকি দৈর্ঘ্যটা কত হবে? ধরে নাও L2। তুমি কি জানো যে V প্রপোর্শনাল টু L? তোমাকে কি আমি শিখেছি V প্রপোর্শনাল টু L? আরে ওই সূত্রটা, V সমান হচ্ছে এই পোটেনশিওমিটারের ব্যাটারি মানে তারে যে বিন্দুতে বিন্দুতে বিভব, সেটা কোন সূত্র অনুযায়ী হয়? এই সূত্র অনুযায়ী তো হয়। বলেছিলাম আগের দিন যে দৈর্ঘ্য যত বাড়বে তারের দুই প্রান্তের বিভব প্রভেদ তত বাড়বে, বলেছিলাম না? দৈর্ঘ্য যত বাড়বে তারের দুই প্রান্তের বিভব প্রভেদ তত বাড়বে। কেন বাড়বে? না কারেন্ট একই, প্রত্যেকটা তারের প্রতিটা বিন্দুতে কারেন্ট একই, কিন্তু দৈর্ঘ্য বাড়ার কারণে রোধ বেড়ে যাচ্ছে, আর রোধ বেড়ে যাওয়ার কারণে কি হবে বলো তো? না বিভব প্রভেদটাও বেড়ে যাবে। তার মানে কি, আমি এটা জেনারেল সেন্সিং লিখছি যে দৈর্ঘ্য যত বাড়বে বিভব তত বাড়বে। তাহলে এখান থেকে আমি কি করে দেবো? V1/V2 সমান L1/L2। তাই দেখো, করসপন্ডিং এখানে V1 কত? 0.72। এখানে হচ্ছে V2 কত? না 1.08 সমান কি হয়ে যাবে? L1/L2। তো এটাকে তোমরা সরল করবে, বইয়ে যেটা উত্তর দেওয়া আছে সেই উত্তরটাই মিলবে, ঠিক আছে? তোমাদেরকে বলে রাখি, কম বেশি প্রায় সবই অঙ্ক তোমরা পেরে গেছো, নিজেরাই পেরে গেছো। যেগুলো ডেটাগুলো ভুল আছে সেগুলোই তোমাদের একটু আধটু অসুবিধা হচ্ছে। আই থিঙ্ক অনলাইনে যে জিনিসগুলো তোমাদেরকে বোঝালাম বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে আমরা এই চ্যাপ্টারের এমসিকিউ দেবো, তোমরা প্র্যাকটিস করবে, এবং এই চ্যাপ্টারের আমরা কিভাবে কি পরীক্ষা নেবো অফলাইনে তা জানাবো, ঠিক আছে? তো এরপরে আমরা নেক্সট চ্যাপ্টার হচ্ছে তড়িৎ শক্তি ও ক্ষমতা, নোটস দিয়ে দিয়েছি। ওই নেক্সট ভিডিওতে আমরা সেই তড়িৎ শক্তি ক্ষমতার আমরা ব্যাপার স্যাপারগুলো বলবো। আমার যেটা ব্যক্তিগত বক্তব্য, তুমি নোটসটা পড়ে, মাধ্যমিকের যেহেতু সমস্ত কিছু জিনিস, তুমি নোটসটা পড়ে বইয়ের উদাহরণগুলো প্রথমের দিকে দেখে তুমি এমনিতেই কিন্তু না বইয়ের অনুশীলনীর অঙ্কগুলো করতে পারবে। তো প্রবলেম সেট 1-এ যতগুলি অঙ্ক করতে পারবে আমাকে করে পাঠাবে। তোমরা আগে নিজের নোটসটা খাতায় তুলো, নিজেরা পড়ো, ঠিক আছে? বইয়ের উদাহরণগুলো দেখো, দিয়ে নিজেকে আগে চেক করো যে আমি পড়ে উদাহরণ দেখে আমি করতে পারছি কিনা। তারপরে আমি ভিডিও প্রোভাইড করব এবং সেই ভিডিও দেখে তোমরা অঙ্কগুলো করে পাঠাবে।